নমস্কার। প্রথমেই সবাইকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ, বিশেষত তারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন। অশেষ অশেষ ধন্যবাদ। আজ চলে এসেছি প্রখ্যাত শিকারী জে.এ. হান্টারের শিকারী জীবনের ডায়েরিবদ্ধ অভিজ্ঞতা থেকে নেওয়া একটি কাহিনী নিয়ে। এই কাহিনী শিকারী ও সুলেখক মিস্টার ড্যানিয়েল ম্যানিক্স যে পুস্তকের পাণ্ডুলিপি প্রস্তুত করেন তার থেকেই নেওয়া। চলে আসি কাহিনীতে। সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনী বলে বিবেচিত হয়। কাহিনীর নাম তুষো গ্রামে বিভীষিকা। শিকারী জে.এ. হান্টারের জবানিতেই এই কাহিনী আপনাদের শোনাব। বনরক্ষণের কাজে মাকেন্দুতে ব্যস্ত থাকতে হলেও প্রায়ই আমায় শিকার বিভাগের আহ্বানে বন্য পশু দমনের এদিক ওদিক যেতে হতো। হাতির অত্যাচারের খবরই আসত বেশি করে। কখনো কখনো স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ভুল ইংরেজিতে লেখা এ ধরনের চিঠিও আসত। শিকার সংরক্ষণ সমীপেশু। হুজুর, আমাদের তুষো গ্রামে যে ভয়াবহ অবস্থার উদ্ভব হয়েছে তা আপনাকে জানাতে বাধ্য হচ্ছি। গ্রামবাসীরা বহুবার আমার কাছে এসে আপনাকে লিখতে বলেছে যাতে আপনি এসে আমাদের চায়ের ফসলের ধ্বংসকের হাত থেকে আমাদের রক্ষা করেন। প্রথমটা আমি তাদের কথার বিশেষ গুরুত্ব আরোপ করিনি, ভেবেছিলাম দিন দুয়েকের মধ্যে এ অত্যাচার বন্ধ হয়ে যাবে। কিন্তু দিনের পর দিন যেভাবে তা বেড়ে চলেছে তাতে গ্রামবাসীদের এমনও আশঙ্কার কারণ হয়েছে যে তাদের কুটিরগুলোও বুঝি এবার ধূলিসাৎ হয়ে যাবে। রাত্রিকালে হাতির পাল গ্রামের মধ্যে যথেচ্ছ ঘোরাফেরা করতে থাকে। গ্রামবাসীগণ অত্যন্ত হতাশ হয়ে পড়েছে। দীর্ঘশ্বাস ফেলে বলছে বারবার, হায় হায়, এ বছরে আমরা কি খেয়ে বাঁচব? বাধ্য হয়ে আমাদের এ গ্রাম ত্যাগ করে যেতে হবে। আমি নিজে যে হাতির ভয় বিশেষ ব্যাকুল তা নয়। আমার ভয় হলো এরকম হতে থাকলে গ্রামবাসীরা বাধ্য হয়েই ভিক্ষাবৃত্তি অবলম্বন করবে। আশা করি হুজুর এমন একটা ব্যবস্থা করবেন যাতে এই অবস্থা থেকে দ্রুত আমরা বেরিয়ে আসতে পারি এবং এই অবস্থার অবসান হয়। এটি আপনাদের একান্ত এক মিশন বালক। আশ্চর্য বুদ্ধি হাতির। ওরা ঠিক জানে কোথায় থাকলে ওরা শিকারীর আওতার বাইরে থাকতে পারবে। টাঙ্গানাইকার সীমান্ত অঞ্চলে অবস্থিত লুঙ্গালুঙ্গার নারকেল খেতে এক পাল হাতি ধ্বংসলীলা শুরু করেছিল। শিকার বিভাগ থেকে আমাকে পাঠানো হয়েছিল সেখানে। দিনের বেলাটা টাঙ্গানাইকায় কাটিয়ে তারা পরে কিনিয়ার এলাকায় প্রবেশ করে এবং ক্ষেতের ফসল নষ্ট করে। সাধারণভাবে দেখলে মনে হবে যে এই হাতিদের হত্যা করা এক মামুলি ব্যাপার ছাড়া আর কিছু নয়। কিন্তু একটা সূক্ষ্ম আইনের ফাঁক এক্ষেত্রে রয়ে গেছে। কিনিয়ার শিকার বিভাগের ক্ষমতা নেই শিকারের অনুমতি দেওয়ার। তা করতে গেলে অনেক আইনের জালে জড়িয়ে পড়তে হবে এবং সেই গ্রন্থি ছাড়িয়ে বেরিয়ে আসতে যে সময় লাগবে তার মধ্যে সমস্ত ক্ষেত ধ্বংস হয়ে যাবে। আমার কাজ তাই হয়েছিল কেবলমাত্র কিনিয়া এলাকাতেই হাতিগুলোকে হত্যা করা। অর্থাৎ আমার কাজ করতে হবে রাত্রে, কারণ ভোরের আগেই হাতিরা ঠিক টাঙ্গানাইকায় ফিরে আসে। এখন রাত্রে হাতি শিকার বলতে গেলে একরকম অসম্ভব। অথচ এই কাজের দায়িত্বই
শিকার বিভাগ আমার উপর দিয়েছে আর বলেছে আমি যেন আমার যথাসাধ্য চেষ্টা করি। মুলুম্বেকে নিয়ে আমি দক্ষিণমুখ হয়ে লুঙ্গালুঙ্গায় গিয়ে পৌঁছলাম। গ্রামটা হলো ভারত মহাসাগরের কাছে, মোসাম্বা থেকে মাইল 50 দক্ষিণে। একটা ছোট্ট নদী গ্রামের পাশ দিয়ে এঁকে বেঁকে বয়ে গেছে। নদীর নাম উম্বা। নারকেল ক্ষেতের একদিকে এই নদী। নদীর তীরের উপর ঝুঁকে পড়া নারকেল গাছগুলো অপূর্ব শোভা ধারণ করেছিল, কিন্তু আমি যখন গিয়ে পৌঁছলাম তার অনেকগুলো গাছই এর মধ্যে হাতির কবলে নষ্ট হয়ে গেছে। ক্ষেতের চরম দুর্দশা হয়ে উঠেছিল। যেসব গাছ বহু বছর ধরে একটু একটু করে বড় হয়ে উঠেছিল, সামান্য আগাছার মতো সেগুলো ছিন্ন হয়েছে। ভাঙা নারকেলের গুঁড়ি আর পাতাস সমস্ত ক্ষেতটায় সমাচ্ছন্ন। হাতির পদচিহ্ন অনুসরণ করে কিছুটা সময় কাটল। হাতিগুলো নওজওয়ান পুরুষ হাতি। হস্তিনীদের প্রতি আকর্ষণ লক্ষ্য করে বড় বড় হাতিরা তাদের দল থেকে বিতাড়িত করেছে। এই বিতাড়িত হাতিরা একটা ক্লাব মতন করে একসঙ্গে জঙ্গলে জঙ্গলে ঘুরে ফেরে, যতদিন না তারা মূল দলের বড় বড় হাতিদের হারিয়ে হস্তিনীদের লাভ করার মতন শক্তি সঞ্চয় করছে। আমি জানতাম রাত্রে এই হাতিদের শিকার করার চেষ্টা ব্যর্থ হবে, তাই যতক্ষণ না সকাল হচ্ছে ততক্ষণ ওদের ক্ষেতের মধ্যে আটকে রাখা দরকার। কাজটা শক্ত, কারণ সামান্য মাত্র সাড়া পেলেই সমস্ত দলটা সবেগে গিয়ে টাঙ্গানাইকা সীমান্তের নিরাপত্তার মধ্যে পৌঁছে যাবে। অনেক ভেবে শেষ পর্যন্ত একটা মতলব ঠিক করলাম। যে ক্ষেতটা নষ্ট করছে তার আয়তন লম্বায় 500 গজ আর চওড়ায় 200 গজের বেশি হবে না। সঙ্গীদের বললাম, ক্ষেতটা যেদিকে টাঙ্গানাইকা সেদিকটা রাশি রাশি শুকনো কাঠ এনে জড়ো করতে। ক্ষেতে আসবার সময় হাতিরা এই শুকনো কাঠ ডিঙিয়ে আসবে, কিন্তু তারা ফেরবার আগে শুকনো কাঠে আগুন ধরিয়ে দেওয়া হবে। মনে হয় না আর তাহলে সেই জ্বলন্ত আগুনের বেড়া ডিঙিয়ে হাতিরা টাঙ্গানাইকায় ফিরে যেতে সাহস করবে। ভোর পর্যন্ত যদি ওদের আটকে রাখা সম্ভব হয় তখন গুলি করে মারা কঠিন হবে না। সন্ধ্যায় আমার কুটিরের দরজার সামনে বসে শান্ত বাতাসে নারকেল গাছগুলো দোল খাওয়া লক্ষ্য করছি। মন চলে গেছে স্কটল্যান্ডে আমার ছেলেবেলার দিনে। কত নৈশ অভিযানের পরিকল্পনা তখন করতাম। হয়তো ফাঁদ পেতে খরগোশ ধরব কিংবা জালে পাখি আটকাবো। আর এখন যা করছি সেও তো সেই একই ব্যাপার। তফাৎ কেবল এই যে এখন তা আয়তনে অনেক বড়। মশার অবিরাম গুনগুন শব্দ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত ঘরে ঢুকতে হলো। রাত প্রায় 3টে নাগাদ একজন স্থানীয় বাসিন্দার উত্তেজিত কণ্ঠ শুনতে পেলাম। আমার বন্দুক বাহককে সে ডাকছে। সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়লাম বিছানা থেকে। হাতিরা খেতে এসেছে, ধ্বংসলীলা শুরু করেছে। কয়েক মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে মুলুম্বে আর আমি লোকটির পিছু পিছু চললাম। নিকষ কালো রাত, কিন্তু তবুও লোকটি এমন সহজে অগ্রসর হচ্ছিল যেন দিনের আলোর মধ্যেই চলেছে। মুলুম্বে সহজেই তার পিছু পিছু চলল, কিন্তু আমি কেবল হোঁচট খেতে খেতে চললাম। কেবলই ভয় হয় এই বুঝি পা মুচকে গেল। হাতির পালটা রয়েছে উম্বা নদীর অপর পারে। নদীর গর্ভ বালিতে ভরা, তার উপর দিয়ে আমরা চলেছি।
উম্ব নদীতে অসংখ্য কুমির, কিন্তু উত্তেজনায় মাথায় সে কথা আমাদের এলো না। অপর পরে পৌঁছতে হাতির গাছপালা নষ্ট করার শব্দ স্পষ্টই কানে এলো। এই সমস্ত শব্দ রাত্রে আরো বেশি স্পষ্ট হয়ে ওঠে। অন্ধকারের মধ্য থেকে স্থানীয় বাসিন্দাদের দল বেরিয়ে আসতে শুরু করেছে। শিকারে যাবার জন্য খুব ব্যস্ত তারা। কাঠের স্তূপ বরাবর ওদের ভালো করে সাজিয়ে দিলাম। তারপর যখন সবাই প্রস্তুত হলো, সেই কাঠে ওদের আগুন দিতে নির্দেশ দিলাম। শুকনো কাঠ পেট্রোলের মতো দাউ দাউ করে জ্বলে উঠল এবং মুহূর্তের মধ্যে আগুনের একটা দেয়াল যেন ক্ষেতের দক্ষিণ দিক জুড়ে দুদিকে যত দূর চোখ যায় সমস্ত লাইনটা ছেয়ে ফেলল। সে এক অভূতপূর্ব দৃশ্য। প্রায় 20টা হাতির একটা পাল আমাদের সামনে। হঠাৎ এই আগুনের আবির্ভাবে তারা পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। অনেকের সুর তখনও নারকেলের গুঁড়ি ভাঙবার ভঙ্গিতে উদ্যত। এই জ্বলন্ত অগ্নি প্রাচীরের ধারে ধারে উলঙ্গ নিগ্রোরা নাচছে আর চেঁচাচ্ছে, আর জ্বলন্ত মশাল হাতে করে হাতিদের লক্ষ্য করে বলছে যে এবার তাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। হাতিরা কোনো রকম শব্দ করছে না। হয়তো তারা ভাবছে কিভাবে এই আগুনের প্রাচীর অতিক্রম করে যেতে পারে। হাতির দল অবশ্য ইচ্ছে করলেই কিনিয়ার দিকে ফিরে তারপর অনেকটা ঘুরপথে আগুন এড়িয়ে টাঙ্গানাইকায় ফিরে যেতে পারত, কিন্তু আমার হিসেবে এই ছিল যে সরাসরি তারা টাঙ্গানাইকায় ফেরার চেষ্টা করবে। দেখা গেল আমার হিসেব ভুল হয়নি। কয়েক মুহূর্ত ইতস্তত করার পর তারা আগুনের বেড়া ভেঙেই টাঙ্গানাইকায় ফিরে যেতে বদ্ধপরিকর হলো। আমাদের আক্রমণ করলো তারা। সমস্ত শিকারটার চরম মুহূর্ত হলো এই সময়। কোনো রকম ওরা যদি আমাদের পেরিয়ে ফিরে যেতে পারে তাহলে আর কিছুই করা যাবে না। গুলি করতে সাহস হলো না, কারণ এহেন আতঙ্কের মধ্যে যদি আবার ওরা গুলির শব্দ শোনে তো বিহ্বল হয়ে এলোমেলো ছোটাছুটি করবে এবং আবার নতুন কোনো পরিস্থিতি সৃষ্টি করবে। মুলুম্ব যা করলো এরপর সে আশ্চর্যজনক। সাধুবাদ জানাই তাকে। একজনের হাত থেকে মশালটা ছিনিয়ে নিয়ে সে চিৎকার করে মশালধারীদের আদেশ দিল তাকে যেন অনুসরণ করে। বিপদকে কিছু মাত্র গ্রাহ্য না করে সে মশাল আস্ফালন করতে করতে আর তীক্ষ্ণ চিৎকার করতে করতে হাতির পালের দিকে ছুটতে শুরু করলো। হাতিরা প্রথমটা একটু ইতস্তত করলো, তারপর পিছু ফিরে ক্ষেতের দিকে চলল। কি রুদ্ধশ্বাসেই না ভোরের প্রতীক্ষা করে রইলাম। সময় যেন আর কাটতেই চায় না। এমন অবস্থা আমার আর কখনো হয়েছে কিনা সন্দেহ। কেবলই সমুদ্রের দিকে তাকাচ্ছি, লক্ষ্য করছি কখন ভোরের আগের ধূসরতার আভাস পাই। শেষ পর্যন্ত ঘুঘুর ডাক শোনা গেল। তা থেকে বুঝলাম আর ভোর হতে দেরি নেই। এদিকে লোকজন সবাই ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের উৎসাহ দিতে চেষ্টা করলাম। তখন তারা আগুনের ওপর আরো কাঠ চাপালো। আবার তেমনি চিৎকার আর মশালের আস্ফালন শুরু করলো। 5:30 নাগাদ হাতিরা আবার একবার আগুনের প্রাচীর আক্রমণ করল। একবার তারা 2 ভাগে বিভক্ত হয়ে ছুটে গেল দুদিক থেকে আগুনের দিকে। যন্ত্রণা উপেক্ষা করে নিগ্রোরা আগুন থেকে জ্বলন্ত কাঠ তুলে তুলে এগিয়ে আসা হাতিদের লক্ষ্য করে ছুটতে শুরু করলো। আবার ফিরল হাতিরা। একটা দলের জলে ঝাঁপিয়ে পড়া শব্দ শুনলাম। বোঝা গেল
তারা নদীর উজান বেয়ে আগুন এড়াতে চায়। এ পরিস্থিতিও আমার অনুকূল বলতে হবে, কারণ জলের শব্দে তাদের অবস্থিতি আন্দাজ করা কঠিন হবে না। ইতিমধ্যে আলো হয়েছে, পরিষ্কার দেখা যাচ্ছে। কয়েকটা ধূসর আকৃতির প্রাণী দেখলাম ধীরে ধীরে আমাদের বাঁদিক দিয়ে চলেছে, আর অপর দলটা অনেকটা দূর দিয়ে আগুন এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। নিশ্চয়ই ওরা এই ভেবেছে যে এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে এই আগুনের দেওয়ালের দুই প্রান্ত আক্রমণ করলে একটা দল অন্তত এই দেয়াল পার হতে পারবে। এবার আমাদের আক্রমণের সময়। মুলুম্বকে পাঠালাম ডান দিক দিয়ে এগিয়ে গিয়ে উম্বার হাতিগুলোকে আক্রমণ করতে, আর আমি নিজে এক লাফে আগুনের দেওয়াল ডিঙিয়ে দ্বিতীয় দলটিকে বাধা দিতে অগ্রসর হলাম। হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ গত রাত্রে হাতির পায়ের চাপে বন জঙ্গল সব সমান হয়ে গেছে। নিজেকে যথাসম্ভব আড়াল করে ধীরে ধীরে নীরব পদক্ষেপে এগিয়ে চলার চেষ্টা করলাম। দেখলাম সামনেই 5টা হাতি, প্রায় 40 গজ দূরে। দুই নলের দুই গুলিতে সঙ্গে সঙ্গে দুটো হাতি পড়ে গেল। বন্দুকে আবার গুলি ভরছি, এমন সময় বাকি 3টে হাতির একটা আমায় দেখেই সঙ্গীদের ফেলে সঙ্গে সঙ্গে তেড়ে এলো। দুনলা বন্দুকের এটাই মহা অসুবিধে, পুরনো গুলি ফেলে নতুন গুলি ভরতে হয়। গুলি ভরতে যেটুকু সময় লাগে তারই মধ্যে নির্ভর করে জীবন ও মৃত্যু। হাতিটার মাথাটা বড্ড বেশি কাছে এগিয়ে আসছে। গুলি ভরে বন্দুকটা সমান করেই গুলি করলাম। সঙ্গে সঙ্গে পড়ে গেল হাতিটা, একটুও নড়ল না পর্যন্ত। বাকি দুটো হাতি সুর উঁচিয়ে দাঁড়িয়ে আমার ঘ্রাণ নেবার চেষ্টা করল, তারপর হঠাৎ ঘুরে উত্তর দিকে ধেয়ে চলল। তাদের পিছু নিলাম আমি। সম্মুখ থেকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার শোনা যাচ্ছে। তারপর মুলুম্বের ম্যাগাজিন রাইফেলের শব্দ এলো, আর তারপরেই গুলি যথাস্থানে লাগার ক্লিপ করে শব্দ। বুঝলাম মুলুম্বেও যথেষ্ট তৎপর হয়ে কাজে লেগে গেছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের চিৎকার ক্রমেই বেড়ে চলেছে। হঠাৎ মনে হলো উত্তেজনা নয় তো, এই চিৎকার মহা আতঙ্কের। ছুটলাম আমি শব্দ লক্ষ্য করে। যখন গিয়ে পৌঁছলাম দেখলাম একটা হাতি একটা খুব বড় নিচু ছাদওয়ালা কুটিরকে ধাক্কা দিয়ে চলেছে। হাতিটার পেছন দিকটা ছিল আমার দিকে ফেরানো। মাথা নিচু করে সে সমানে কুটিরকে ধাক্কা মারছে। যে গাছের ছাল দিয়ে কুটিরটা বোনা, আমার চোখের সামনে তা ছিঁড়ে গেল, আর সঙ্গে সঙ্গে ইঁদুরের মতো মানুষজন ঘরের ফাটা ফুটো দিয়ে বেরিয়ে পড়তে শুরু করলো। চারদিকে ছড়িয়ে পড়ল তারা। আমার গুলি হাতিটার কাঁধ ভেদ করে গেল। সঙ্গে সঙ্গে সে ফিরে ক্ষেতের দিকে ছুটতে শুরু করলো। তার সুর বেয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছে। অর্ধেকটা পর্যন্ত যেতে না যেতেই সে আর্ত শব্দ করে পড়ে গেল। আমি গিয়ে পৌঁছবার আগেই তার মৃত্যু হয়েছে। শেষবার যেখান থেকে মুলুম্বের গুলির আওয়াজ পেয়েছিলাম গেলাম সেখানে। পথে 4টে মরা হাতি আমার চোখে পড়ল। মুলুম্বের হাতে এরা মারা পড়েছে। কয়েক মুহূর্তের মধ্যেই আমি মুলুম্বের কাছে গিয়ে পৌঁছলাম। আমাকে দেখে সে দাঁত বার করে হেসে 4টে আঙুল তুলে দেখালো। অবশিষ্ট হাতিগুলো ইতিমধ্যেই নারকেলের কুঞ্জের মধ্যে এসে জমায়েত হয়েছে। সন্তর্পণে আমরা অগ্রসর হলাম সেই দিকে। যে যেখানে ছিল সবাই চিৎকার করতে শুরু করেছে। হঠাৎ মুলুম্বে থেমে পড়ে ইঙ্গিতে জানিয়ে দিল যে হাতির দল আমাদের দিকে এগিয়ে আসছে। তাদের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম আমরা। কয়েক মুহূর্তের মধ্যেই
এক পাল হাতি গাছপালার মধ্যে এসে উপস্থিত হলো। দলে মদ্দা হাতি মাত্র 4টি। আমরা গুলি করতে শুরু করলাম। হাতিদের এগিয়ে আসা ব্যাহত হলো। এলোমেলো ভাবে তারা ঘুরতে লাগলো। 3টে হাতিকে মারলাম আমরা, আর বাকি হাতিটা কোনো রকমে পালিয়ে নদীতে গিয়ে নামলো। পরে বুঝেছিলাম যে নদীর তীরটা উঁচু হওয়ায় সে আমাদের এড়িয়ে টাঙ্গানাইকা এলাকায় পালিয়ে গেছে, আর সে কখনো এখানে উৎপাত করতে আসেনি। সব শুদ্ধ মোট 11টা হাতি আমরা মেরেছিলাম। চমৎকার এদের দাঁত, কোনো দাগ বা কোনো রকম কোনো দোষ ছিল না তাতে। হাতিগুলো পূর্ণ বয়স্ক না হওয়ায় তাদের দাঁত তেমন বড় ছিল না। প্রায় 30 পাউন্ড করে ওজন এক একটা। এইভাবে তুষর গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে তাদের স্বাভাবিক জীবনযাত্রায় আবার ফিরে এসেছিল, আর আমাকে তাদের প্রাণ ভরা কৃতজ্ঞতা জানিয়ে অপ্রভৃত করে তুলেছিল।